হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে ট্রেন টু বুসান যে সিনেমাটা আমরা আজ থেকে প্রায় 3-4 বছর আগে এক্সপ্লেন করেছিলাম, সেই সিনেমাটি আমরা আবারও রি-এক্সপ্লেন করতে চলেছি এবং অবশ্যই আগের চেয়ে বেটার করার ট্রাই করবো আমরা। তো সিনেমাটি রি-এক্সপ্লেন করার কারণ হচ্ছে কিছু কিছু সিনেমা আছে যেগুলো কখনোই পুরনো হয় না, বছর অন্তত একবার হলেও দেখা উচিত। তো সেরকম একটা সিনেমা হচ্ছে ট্রেন টু বুসান। এবং ট্রেন টু বুসানের ব্যাপারে যদি আমি সংক্ষেপে বলি, পুরো পৃথিবীতে এ পর্যন্ত যতগুলো জম্বি সিনেমা তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে মনে করো যে কি বলবো, একটা বান্ডেল সিনেমা হচ্ছে এটি। এবং তুমি যদি চ্যাটজিপিটি বা গুগলও সার্চ করো, বেশিরভাগ সার্চে এই সিনেমাটার নামই আসবে যে এই সিনেমাটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা জম্বি সিনেমা। তো যাই হোক, সিনেমাটি তৈরি হয়েছিল 2016 সালে, দক্ষিণ কোরিয়া সিনেমাটি তৈরি করেছিল এবং এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল ওই সময় মাত্র বাংলাদেশে 80 কোটি টাকা, কিন্তু বক্স অফিসে ভাই আয় করেছিল প্রায় 1000 কোটি টাকার উপরে। চিন্তা করো ভাই। আর এটার IMDb রেট নিয়ে বলার কিছু নেই, সবাই দেখেছো এবং আমি তোমাকে নিশ্চিত করতে পারি তুমি যদি আজকেও আবার দেখো তুমি আগের মতো ইমোশনাল হয়ে পড়বে। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে যদি কোনো ব্রেক থাকে তোমরা কাইন্ডলি ডিসক্রিপশনে যাও, ড্রশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। গাইস, তোমরা গেম খেলতে পারো ক্রিকেক্সের সাথে এবং এখানে নতুন একটা অ্যাকাউন্ট খুললে পাচ্ছ 100টি ফ্রি স্পিন একদম ফ্রি। জন্মদিনে থাকছে বিশেষ গিফট, 1000 টাকা পর্যন্ত বোনাস এবং সপ্তাহ জুড়ে স্লট রয়েছে এবং 22,500 টাকা পর্যন্ত বোনাস জেতার সুযোগ রয়েছে এবং প্রতিদিন জেটিভিতে 500% ডিপোজিট বোনাস সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত এবং বন্ধুকে রেফার করে প্রতি মাসে 3,77,777 টাকা পর্যন্ত রেফার বোনাস পাওয়া যেতে পারে। আর এভিয়েটরে জেতার সাথে সাথে 50,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ রয়েছে এবং তুমি তোমার জেতা টাকা বিকাশ, নগদ, রকেট উপায়, ভারতে ফোন পে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে দ্রুত এবং নিশ্চিন্তে লেনদেন করা যাবে এবং পিন কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্সে রেজিস্টার করতে পারো এবং উপার্জনের যাত্রা শুরু করতে পারো। তবে আমরা যে বিজ্ঞাপন নিতেই না কেন তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো সিনেমা যখন শুরু হয় আমরা এই সিনেমার মেইন চরিত্র সিউকোকে দেখতে পাই এবং তাকে দেখে অবশ্যই চিনতে পারছো, এই কিন্তু আমাদের স্কুইড গেমের যে তোমার সেলসম্যান রয়েছে সেই ব্যক্তি আর কি। তো যাই হোক, এখানে সিউকো একটা শেয়ার কোম্পানির ফান্ড ম্যানেজার, মানে এই কোম্পানি কোথায় কোথায় ইনভেস্ট করবে সেটা আর কি ওই ঠিক করে। তো ও নিউজ পেপারে একটা আর্টিকেল পড়ে খুব চিন্তিত হয়ে পড়ে। আর আর্টিকেলে লেখা ছিল রহস্যময় ভাবে একটা ফার্মে প্রচুর পরিমাণে মাছ মারা যাচ্ছে আর এই ফার্মের এই বিশাল পরিমাণ স্টক ওরা কিনে রেখেছিল। তো সিওকো তখন তার ওপরের কর্মকর্তাদের সাথে আলোচনা করে আর তখন অ্যানালিস্ট কিমকে ফোন করে অফিস রুমে ডাকে আর তারপর ওকে বলে যে ফার্মের যত শেয়ার ছিল ওরা কিনেছিল সব বিক্রি করে দিতে। তো কিম তখন আশ্চর্য হয়ে যায়, কারণ এতগুলো শেয়ার এক করে সাথে বিক্রি করে দিলে মার্কেটে তো খারাপ প্রভাব পড়বে, কিন্তু সিওকো এগুলোকে গুরুত্ব না দিয়ে বলে শেয়ার দ্রুত বিক্রি করে দাও। আর তারপর সে কিমকে জিজ্ঞাসা করে যে বাচ্চারা কি ধরনের গিফট সাধারণত পছন্দ করে। আসলে আগামীকাল ওর মেয়ে সোয়ানের জন্মদিন আর এই কাজের প্রেশারের জন্যই তার স্ত্রীর সাথেও তার খুব একটা মিলমেশ নেই, স্ত্রী থেকে দূরে বুসান শহরে থাকে। তো যাই হোক, অ্যাপার্টমেন্টের পার্কিং লটে গাড়ি থেকে নামার সময় সিওকের কাছে তার স্ত্রীর কল আসে আর স্ত্রী তাকে বলে যে আমি তোমাকে লিগেল নোটিশ পাঠাবো, মানে ডিভোর্সের লেটার। আর এর সাথে মেয়ের কাস্টডি নিয়ে, মানে মেয়েটা কার কাছে থাকবে এটা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। তো যাই হোক, আগামীকালে কিন্তু সোয়ানকে তার মায়ের সাথে দেখা করে নিয়ে যাওয়ার কথা, কিন্তু সিওকো সেখানে যেতে চায় না। আর দুজনের তর্ক শেষ হলে সিওকো কলটা কেটে দেয় এবং বাড়িতে ঢুকে সোয়ানের রুমের সামনে গিয়ে দেখে যে তার মেয়ে চাদরের মধ্যে বসে মায়ের সাথে কথা বলছে। তো এখানে ছোট্ট মেয়ে সোয়ান তার মাকে বলে তার বাবা যদি তাকে কালকে বুসানে না নিয়ে যায় তাহলে সে একাই ট্রেনে করে বুসান চলে যাবে মায়ের কাছে। এবং এই কথা বলার সময় বাবার উপস্থিতি টের পেয়ে সোয়ান করেকে ফোনটা রেখে দেয়। বাট তখন সিওকো তার মেয়েকে বলে এই সপ্তাহে তার কাজে অনেক চাপ, কিন্তু সে পরের সপ্তাহে অবশ্যই ওকে নিয়ে বুসানে যাবে। তো এতে মেয়ের মনটা অনেক খারাপ হয়ে যায় আর তার মন ভালো করার জন্য সিওকো তখন করে কি তার মেয়েকে জন্মদিনে গিফটটা দেয়। তো এখানে সোয়ান খুব অনাগ্রহের সাথে গিফট বক্সটা খুলে এবং গিফট দেখার পরে সে আরো আপসেট হয়ে যায়, কারণ কিছুদিন আগেই সেম একটা জিনিস সে তার মেয়েকে গিফট দিয়েছিল। আর তখনই টেবিলের উপর পুরনো গিফটটার দিকে নজর যেতেই সিওকো বেশ বিব্রত বোধ করে, মানে ও এত ব্যস্ত থাকে যে ওর মেয়েকে কি গিফট দিয়েছে আগে তারও মনে নেই। মানে হয়তো ওই কিমকেই জিজ্ঞেসছিল যে মেয়ে বাচ্চারা কি পছন্দ করে, তো সেম দুটো গিফট দিয়েছে। তো সে নিজের ভুল বুঝতে পারে এবং মেয়েকে জিজ্ঞাসা করে তুমি কি পেলে খুশি হবে। তো সোয়ান তখন বাহানা ধরে যে আগামীকাল বুসানে আমার মায়ের সাথে তোমাকে দেখা করতে নিয়ে যেতে হবে। তো সিওকো তার মেয়েকে বোঝানোর অনেক চেষ্টা করে যে আমি আমার কাজে অনেক ব্যস্ত, বাট বাচ্চা মেয়ে সোয়ান ওই একই জেদ ধরে বসে থাকে আর তাই মেয়ের জেদের কাছে হেরে গিয়ে সিওকো নিজের রুমে আসে। আর সিওকোকে তখন তার মা জিজ্ঞাসা করে আগামীকাল তুই কি বুসান যাচ্ছিস? সিওকো বলে না, যাব না, কিন্তু ওর মা ওকে তখন বোঝানোর চেষ্টা করে দেখ তুই তোর স্ত্রীর সাথে খোলাখুলি কথা বল, একটা সম্পর্ক এত সহজে ভেঙে দেওয়া যায় না, আর তোদের এই রেশারেশির জন্য তোর ছোট্ট মেয়েটা কষ্ট পাচ্ছে। তো মেয়েটার মুখের দিকে তাকিয়ে হলো ভুল বুঝাবুঝি এখনই ঠিক করে নেওয়া উচিত। তো মায়ের মুখেও স্ত্রীর কথা শুনে সিওকোর খুব বিরক্ত লাগে আর তাই সে মাকে এই ব্যাপারে আর কথা বলতে বারণ করে দেয় আর মাও আপসেট হয়ে এখান থেকে চলে যায় আর বলে সোয়ান স্কুলের প্রোগ্রামে গান গাইতে উঠেছিল, কিন্তু প্রথম লাইনটুকু গেয়ে ও ঘাবড়ে যায় কারণ ওইখানে ওকে চেয়ার করার মতো ওর কোনো উপস্থিত বা বাবা মা ছিল না। তো তখন সিওকোর মা সিওকোকে বোঝায় যে জীবনে কাউকে খুশি না করতে পারলেও অন্তত কারো কষ্টের কারণ হোস না। আর এটা বলে সে বিছানার উপরে একটা ভিডিও ক্যামেরা রেখে চলে যান আর ওই ক্যামেরার মধ্যে সোয়ানের পারফরমেন্সের ভিডিও ছিল আর কি, এবং ওই ভিডিওতে সোয়ানকে খুব হতাশ দেখাচ্ছিল। তো এই ভিডিওটা দেখার
পরে সিওকোর অনেক খারাপ লাগে। আর পরের দিন সকালে সিওকো করে কি তার মেয়েকে নিয়ে বুসানের উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হয়, মানে মায়ের কথা মতো। আর সোয়ান খুব আনন্দের সাথে তার মাকে কল করে জানায় আমরা বুসান আসছি। তো সিওকো তখন সোয়ানকে নিয়ে সিওলের মেট্রো স্টেশনে আসে, আর অন্য সব যাত্রীদের মতো তারাও করে কি নিজেদের সিটে বসে পড়ে। আর তখন স্টেশন মাস্টার সময় হতেই মেট্রো ছেড়ে দেওয়ার সাইন দেখায়। তবে এটা মেট্রো হবে না আর কি, কারণ মেট্রো ট্রেন ওটা শুধুমাত্র নির্দিষ্ট একটা শহরে চলাচল করে, এটা আর কি বুলেট ট্রেন হবে আর কি। তো যাই হোক, ওই বুলেট ট্রেন ছাড়ার আগেই ওদের অগোচরে একটা মেয়ে ওই ট্রেনের ভেতরে ঢুকে পড়ে। আর তার পায়ে মারাত্মক জখম ছিল, দেখে মনে হচ্ছিল কোন একটা কিছু তাকে কামড় দিয়েছে এবং ওইটার প্রভাব খুব দ্রুত তার শরীরে ছড়িয়ে পড়েছে। তো যাই হোক, ট্রেন ছেড়ে দেওয়ার সময় সোয়ান মনে করে কি এই ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল, আর হঠাৎ সে খেয়াল করে একজন লোক এসে স্টেশন মাস্টারের উপর ঝাঁপিয়ে পড়েছে। তো এটা দেখে সোয়ান চমকে যায় এবং ঘটনাটা সে বাবাকে বলতে গিয়ে দেখে বাবা ঘুমিয়ে পড়েছে, আর এই জন্য সে বাবাকে আর কিছু বলে না। তো এরপর বেশ কিছু সময় কেটে যাওয়ার পরে সোয়ানের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, আর এই জন্য সে বাবাকে পাশ কাটিয়ে উঠে বাথরুমের দিকে যায়। আর প্রথমে সে বাথরুমে একটা পাগলকে দেখতে পায়, আর ওই পাগলটা পুরুষ বাথরুমে ঢুকে আর বের হতে চাচ্ছিল না। তো ট্রেনের স্টাফরা তাকে বের করার চেষ্টা করছিল, কিন্তু পাগলটা বিড়বিড় করে শুধু একটা কথাই বলছিল, মরে গেছে, সব মরে গেছে, সব মারা পড়বে। তো সোয়ান কিছুক্ষণ এই তামাশা দেখার পরে লেডিস টয়লেটের দিকে যায়, আর সেখানে তার স্যাং হোয়ার সাথে দেখা হয়। স্যাং হওয়া মানে আমাদের সবার প্রিয় ডনলি, বাট ওই সময় ডনলির এত জনপ্রিয়তা ছিল না। এই ট্রেন টু বুসান দিয়ে মূলত ডনলির সবচেয়ে বেশি লাইমলাইটে আসে। তো যাই হোক, ডনলি বা স্যাং হোয়ার গর্ভবতী স্ত্রী টয়লেটের ভেতরে ছিল, আর সে বাইরে দাঁড়িয়ে তার স্ত্রীকে পাহারা দিচ্ছিল। আর এই কারণে স্যাং হোয়া সুহানকে অন্য একটা টয়লেটে যেতে বলে। আর এইদিকে ট্রেন ছাড়ার সময় হুট করে উঠে পড়া সেই অসুস্থ মেয়েটির শরীরে আমরা দেখতে পাই একটা ভাইরাসের মনে করো সিমটমস দেখা পড়েছে। আর সে তো এতক্ষণ বাথরুমে লুকিয়েছিল, কিন্তু আর সহ্য করতে না পেরে বাইরে বেরিয়ে আসে। আর তখন একজন ট্রেনের অ্যাটেন্ডেন্ট এটা দেখতে পায় এবং তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সেই আক্রান্ত মেয়েটি জম্বিতে রূপান্তরিত হয় এবং সাহায্য করতে আসা সেই অ্যাটেন্ডেন্টকে আক্রমণ করে দেয়, আর তার ঘাড়ে কামড় বসিয়ে দেয় এবং পাশের বগি পর্যন্ত নিয়ে যায়। আর এই বগিতে একদল বেসবল প্লেয়ার ছিল হাই স্কুলের। তো তারা এই দৃশ্য দেখে একদম চমকে যায়। আক্রান্ত মেয়েটি অ্যাটেন্ডেন্টকে রেখে বাকিদের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ততক্ষণে অ্যাটেন্ডেন্টও জম্বিতে পরিণত হয়ে গিয়েছে, আর তারা দুজন মিলে বেসবল প্লেয়ারদের উপর অ্যাটাক শুরু করে, সবাইকে কামড় দিতে শুরু করে। আর এই কামড় খাওয়ার ফলে অন্য বেসবল প্লেয়ারও জম্বি ভাইরাসে আক্রান্ত হতে শুরু করে এবং কামড় খাওয়া প্রত্যেকজন জম্বি হয়ে আরেকজনের উপর অ্যাটাক করে। তো পুরো বগিতে হাহাকার লেগে যায়। আর তখন একজন ট্রেন স্টাফ এই ঘটনা বুঝতে পেরে পাশের বগির মানুষকে সরিয়ে নিতে থাকে, কিন্তু একটা পর্যায়ে সেই স্টাফও আক্রমণের শিকার হয়। আবার অন্যদিকে ততক্ষণে একটা ফোন আসায় সিওকোর ঘুম ভেঙে যায়, আর ঘুম ভেঙে সে পাশে তাকিয়ে দেখে তার মেয়ে নেই। সে চিন্তিত হয়ে পড়ে, আর এরই সাথে ট্রেনের ভেতরে হইচই দেখে সে দ্রুত মেয়েকে খুঁজতে গিয়ে যায়। আর সোয়ান ততক্ষণে আবার বাথরুম থেকে শেষ করে বাইরে এসে দেখে ট্রেনের চেহারা একদম বদলে গিয়েছে, সবাই দৌড়াদৌড়ি করছে। তো সোয়ান তখনই সামনের বগিতে তার বাবাকে দেখতে পায়, আর সিওকো পেছন ফিরে সোয়ানকে দেখতে পেয়ে দৌড় দেয়, আর ওর পেছনে ছুটে আসছিল অসংখ্য জম্বি, কিন্তু সিওকো তার মেয়েকে নিয়ে একটা সেফ বগিতে চলে আসে। আর এই সময় আবার বাথরুম থেকে স্যাং হওয়ার স্ত্রী সিয়ং কিয়ং বের হয় এবং তারা দুজনে এতক্ষণ যে ঘটনা ঘটেছে এগুলো কিছুই জানে না। আর তখনই তাদের সামনে একটা ছেলে একটা মেয়েকে আক্রমণ করে। তো এটা দেখে স্ত্রী সিয়ং আমাদের ডনলি স্যাংকে বলে মেয়েটাকে যাও বাঁচাও, কিন্তু বাঁচাতে গিয়ে সেই ফেসে যায় এবং বুঝতে পারে যেগুলো মানুষ না, এগুলো জম্বি এবং তারা ভয়ঙ্কর ব্যাপারা, তাদের সাথে সে শক্তিতে পেরে উঠবে না। তো এই জন্য সে তার স্ত্রীকে তার পেছনের সেফ বগিতে ঢুকে যেতে বলে, বাট ততক্ষণে আতঙ্কিত সিওকে করে কি বগির দরজা বন্ধ করে দিয়েছে। তো সিয়ং যখন দরজা ধাক্কাতে শুরু করে মানে স্ত্রী, তখন আমাদের সিওকো কনফিউজড হয়ে যায় সে এখন কি করবে, যে ও কি মানুষ নাকি জম্বি। কিন্তু অবশেষে শেষ মুহূর্তে সে দরজা খুলে দেয় এবং ডনলি এবং তার স্ত্রী ভেতরে ঢুকতে সক্ষম হয়, কিন্তু জম্বিগুলো তখন দরজা এসে ধাক্কাতে শুরু করে। আর তখন স্যাং দরজা চেপে ধরে সিওকের দিকে তাকায় এবং জিজ্ঞাসা করে ওদের আটকাবো কিভাবে। তো সিওকো কিছুক্ষণ ওটা দেখে এবং ডনলিকে দরজা থেকে সরে আসতে বলে এবং বলে জম্বিরা জানে না কিভাবে দরজা খুলতে হয়, ওরা তো পাগল হয়ে গিয়েছে, ওরা জাস্ট মানুষকে দেখলে পাগল হয়, রক্তের গন্ধে পাগল হয়। তো সিওকোর কথা শুনে স্যাং দরজা থেকে সরে আসে, আর তারপর সিয়ং করে কি মানে ওই স্ত্রী করে কি বোতলের পানি দরজায় ছড়িয়ে দেয় এবং তাতে পত্রিকা লাগিয়ে দেয়। আর এর ফলে জম্বিগুলো ওদের আর দেখতে পায় না এবং শান্ত হয়ে যায়। আর এরপর পরিস্থিতি একটু শান্ত হলে আমাদের পাগলা ডনলি করে কি সিওকোকে বলে আমাদের কাছে ক্ষমা চাও, কারণ তুমি একজন গর্ভবতী মহিলাকে দেখার পরও দরজা বন্ধ করে দিয়েছিলে, আর এরকম বিবেকহীন কাজের জন্য তোমার অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। এবং সে সিওকের সাথে প্রায় মারামারি শুরু করে দিচ্ছিল, কিন্তু ডনলির স্ত্রী মানা করায় সে থেমে যায়। আবার এই দিকে স্পিকারে অ্যানাউন্স করা হয় যে ট্রেন পরের স্টেশনে থামবে না, তাই যাত্রীরা যেন যার যার সিটে বসে যায়। তো এটা শুনে একটা প্রতিষ্ঠানের সিও যার নাম হচ্ছে মিস্টার ইয়ন সুক, মানে এই হালারে দেখলাম আর মানে এত কাজ চলছে ভাই, এবং মর্মারাতে আমি এত খুশি হয়েছিলাম সিরিয়াসলি। আমি ফার্স্ট বার যখন এই সিনেমাটা দেখছি, মানে স্কুইড গেমের একটা বুইড়া শালা ছিল ওইতে আর ওইতে একই রকম ভাই। তো যাই হোক, ওই ইয়ন সুক তখন ট্রেনের ইন্টারকমের সাহায্যে ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে এবং বলে তারা বিপদের মধ্যে আসে এবং তো বলে তারা বিপদের মধ্যে রয়েছে। আর এই সব কিছু জানার পরেও কেন ক্যাপ্টেন ট্রেন থামাচ্ছে না, বাট ক্যাপ্টেন জানে এটা কন্ট্রোল রুমের নির্দেশ, তাদের এখন কিছুই করার নেই। আর এই সময় সিওকের কাছে তার মায়ের কল আসে, আর তার মা জড়ানো কণ্ঠে বলে ওঠে, বাবা তুই আমার নাতি সোয়ানের খেয়াল রাখিস, তাকে সবসময় খুশি রাখার চেষ্টা করিস। আর এই কথা বলতে বলতে ওর মা আর্তনাদ করে ওঠে।
ওঠে এবং ফোনে মায়ের চিৎকার শুনে সিওকো বুঝতে পারে ওর মাও আক্রমণের শিকার হয়েছে এই জম্বি দিয়ে এবং তার মা নেই। তো হতবাক সিওকো ফোন রাখতেই সোয়ান জিজ্ঞাসা করে দাদির কি এমন আছে, দাদির কি হয়েছে। সিওকো আর কোনো উত্তর দিতে পারে না। আর এর মধ্যে ট্রেন পরের স্টেশন পার হতে গিয়ে একটা বিশাল ঝাঁকি খায় এবং ট্রেনের যাত্রীরা বাইরে গন্ডগোল দেখতে পায়, মানে ভাইরাসের প্রকোপ এখানেও শুরু হয়ে গিয়েছে এবং তারা বুঝতে পারে যে কন্ট্রোল রুম থেকে কেন এখানে ট্রেন থামতে বারণ করা হয়েছিল। আর ওই সময়ই টিভিতে সরকারের ব্রিফিং দেখা যায় এবং সরকার সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন এবং সাবধান থাকার পরামর্শ দেয়। কিন্তু সরকারের কথাই কেউ তেমন গুরুত্ব দেয় না, কারণ তারা চোখের সামনে যা দেখেছে এতে আতঙ্কিত না হয়ে কোনো উপায় রয়েছে। এবং আমি মনে করতে পারি 2019 সালে কোভিডের টাইমটা ঠিক এইরকম জম্বি টাইপের একটা কিছু আমি ফেস করেছিলাম, আমরা ফিল করেছিলাম যে একটা টাইম গেছিল ভাই কোভিডের টাইম, মানে জম্বি জিনিসটা বাস্তব না হলেও কোভিড যারা দেখছে তারা বুঝতে পারছে যে জম্বি জিনিসটা কি, মোটামুটি একটা দুধের সাথে ঘুলে পাইছে আর কি। তো যাই হোক কিছুক্ষণ কেটে যাওয়ার পরে অ্যানাউন্স করা হয় ট্রেন পরবর্তী দাইজিয়ন স্টেশনে গিয়ে থামবে। তো যাত্রীরা যেন সেখানে এক এক করে শান্তভাবে নেমে যায় এবং তাদের প্রোটেকশনের জন্য সেনাবাহিনী উপস্থিত থাকবে। তো ক্যাপ্টেনের ঘোষণা শুনে সিওকো তেমন একটা ভরসা পায় না, আর তাই সে আড়ালে গিয়ে দাও জিওনে থাকা ওর একজন ক্লায়েন্ট যে হচ্ছে লেফটেন্যান্ট মিন, তাকে ফোন দিয়ে খোঁজ নেয় যে ওই স্টেশনে নামাটা সেফ হবে কিনা। তো ওখানে লেফটেন্যান্ট জানায় নামা তো সেফ হবে, কিন্তু ওখানে ল্যান্ড করা সকল যাত্রীদের তো বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হবে, মানে লকডাউনে পাঠানো হবে, মানে ওদেরকে আলাদা করে রাখা হবে। তো এটা শুনে সিওকো ঘাবড়ে যায়, সে তার মেয়েকে নিয়ে তো কোয়ারেন্টাইন ক্যাম্পে যেতে চায় না, আর এজন্য সে লেফটেন্যান্ট মিনের কাছে হেল্প চায়, সেই যেন যে কোনো ভাবে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে ওই স্টেশনে নামার পরে। আর বিনিময়ে ওর যে শেয়ার রয়েছে ওদের কোম্পানিতে সেই স্টকটা ফেভার করে দেবে, মানে দামে বিক্রি করে দেবে। তো এটা শুনে লেফটেন্যান্টও রাজি হয়ে যায় এবং সিওকোকে পরামর্শ দেয় সামনের গেট দিয়ে বের না হয় তুমি পেছনের গেট দিয়ে বের হবে, ওখান থেকে আমি তোমাকে রিসিভ করে নেব। তো যাই হোক এরপর ট্রেন দাইজিয়ন স্টেশনের কাছাকাছি আসতেই সবাই একটু আনইজি ফিল করছিল, কারণ এই জায়গাটা একদম শুনশান, পুরো নীরব হয়ে রয়েছে, কাউকেই কোথাও দেখা যাচ্ছে না। আর স্টেশনে ট্রেন থামতেই ভয়ে ভয়ে সবাই বেরিয়ে আসে এবং সবাই একসাথে প্ল্যাটফর্মে ঢুকে পড়ে এবং সামনের গেটের দিকে এগিয়ে যায়। কিন্তু সিওকো সোয়ানকে নিয়ে ওই রেস্ট্রিক্টেড এরিয়ার ভেতরে ঢুকে পড়ে এবং পেছনে যেতে থাকে। তো সবার থেকে যখন আলাদা হয়ে যায় তখন এটা দেখে সিওকোর সন্তান সোয়ান তার বাবাকে জিজ্ঞাসা করে আমরা এদিক দিয়ে কেন যাচ্ছি। তো সিওকো জানা এদিক দিয়ে গেলে আমরা সেফ থাকবো। তো সোয়ান বলে তাহলে বাকিদেরও তো এটা জানানো উচিত। বাট সিওকো তখন তার মেয়েকে বোঝানোর চেষ্টা করে এরকম পরিস্থিতিতে শুধুমাত্র নিজেদের কথাই ভাবা উচিত, অন্যদের কথা ভাবতে গেলে তাদের চলবে না। তো বাবার মুখে এমন কথা শুনে সোয়ান বলে বাবা তুমি অনেক সেলফিশ একটা মানুষ, আর এজন্যই মা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। তো সিওকোর এই কথা শুনে খারাপ লাগে, কিন্তু এরকম পরিস্থিতিতে সে জবাব দিতে পারে না। আর ওই সময় সিওকো খেয়াল করে যে ট্রেনের ভেতরে যে পাগলটা ছিল সেটা ওর পেছন পেছন চলে এসেছে। তো সিওকো তখন ওই পাগলটাকে বলে তুমি অন্যদের সাথে দিয়ে যাও, কিন্তু পাগলটা বলে ট্রেনের ভেতর থেকে সে সিওকোর কথা শুনে নিয়েছে এবং সে জানে এই পথ দিয়ে গেলে সে সেফ থাকবে, মানে সেই শালা পাগল হলো জাতে মাতাল তালে ঠিক যে এমটিটি। তো তখন সিওকো ওই পাগলটাকে সাথে নিতে বাধ্য হয়। আর অন্যদিকে যাত্রীরা প্ল্যাটফর্মের সামনের গেট দিয়ে যখন বের হতে লাগে সে দেখে যে উপস্থিত সকল আর্মিরা যারা ওদেরকে প্রোটেকশন দেবে তারা অলরেডি জম্বিদের পরিণত হয়ে গিয়েছে এবং ওই আর্মিরাই উল্টো ওদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং আবারও সবার মাঝে আতঙ্ক শুরু হয়ে যায় এবং হুড়মুড় করে যে যেভাবে পারে পালাতে শুরু করে এবং জম্বি আর্মিদের একাংশ তো সিওকোদের এরিয়াতেও চলে আসে এবং একটা জম্বি তো সোয়ানের উপর প্রায় ঝাঁপিয়ে পড়ে, কিন্তু শেষ মুহূর্তে আমাদের ডনলি এসে জম্বিটাকে সরিয়ে দেয়। আর তারপর ডনলি আর হচ্ছে তার স্ত্রী সোয়ানকে নিয়ে পালাতে শুরু করে। আবার সিওকোর উপর একটা জম্বি অ্যাটাক করে দেয় এবং জম্বিটাকে যখন কামড় দিতেই যাচ্ছিল তখনই সিওকো করে কি জম্বির ভেতরে একটা মোটা বই গুজে দিয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে পালিয়ে আসে। তো যাই হোক এরপর সিওকো, ডনলি আর কয়েকজন বেসবল প্লেয়ার মিলে প্ল্যাটফর্মের দরজা আটকে রাখার চেষ্টা করে আর বাকিরা ততক্ষণে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটা ট্রেনে উঠে পড়ে। তো যাত্রীরা যখন ট্রেনে উঠছিল তখনই প্ল্যাটফর্মের ওপরতলা থেকে কয়েকটা জম্বি গ্লাস ভেঙে লাফিয়ে নিচে পড়ে এবং তারা বাকি যাত্রীদের অ্যাটাক করে। আর এই ঘটনায় যেটা হয় একসাথে বেড়াতে বের হওয়া ইঙ্গিল এবং বঙ্গিল আলাদা দুটো বগিতে উঠতে বাধ্য হয়, তবে তারা একে অপরকে ছাড়া যেতে চাইছিল না, কিন্তু ভাগ্য তাদের দুই বোনকে আলাদা করে দেয়। আর সিনেমার এই পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে। তো ট্রেনে উঠে ইয়নসুক একজন স্টাফকে প্রেসার দেয়, মানে ওই যে হারামজাদা সিও, যে যারা এখনো ট্রেন উঠতে পারেনি তাদের রেখেই যেন ট্রেন রওনা দেয়, অন্যদের জন্য তারা মরতে পারবে না। তো এই জন্য বাধ্য হয়ে স্টাফ করে কি ক্যাপ্টেনকে ট্রেন চালু করতে রিকোয়েস্ট করে। আবার এদিকে জম্বিদের অতিরিক্ত প্রেসারে প্ল্যাটফর্মের কাছের দরজা এবং দেয়ালগুলো ভেঙে যায় এবং ওরা আটকাতে না পেরে সিওকো এবং ডনলি বাকিদের সাথে নিয়ে দৌড়াতে শুরু করে এবং এরপর তারা চলন্ত ট্রেনটিকে দেখতে পায় এবং সেটাকে টার্গেট করে দৌড়াতে থাকে এবং এক পর্যায়ে অনেক কষ্টে ডনলি, সিওকো এবং বেসবল প্লেয়ার ইয়ংহু ট্রেনে উঠে পড়ে এবং তাদের সাথে বাকি যারা ছিল যারা উঠতে পারেনি তারা জম্বিদের শিকার হয়ে যায়। আবার এইদিকে ট্রেনের ক্যাপ্টেন যখন কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে এবং জানতে চায় যে বুসান পর্যন্ত রাস্তা ক্লিয়ার আছে কিনা, কিন্তু কন্ট্রোল রুম থেকে কোনো ইনফরমেশন সেরকম পাওয়া যায় না। তবে ক্যাপ্টেন সকল যাত্রীদের জানিয়ে দেয় বুসান স্টেশন যাওয়ার আগ পর্যন্ত ট্রেন আর কোথাও থামবে না। আর এদিকে সিয়ং, বড়বোন ইঙ্গিল, সোয়ান এবং ওই পাগলটা 13 নম্বর বগিতে উঠেছিল এবং তারা খেয়াল করে তাদের পাশের বগিতে জম্বিরা ঘুরে বেড়াচ্ছে। আর তাই সিয়ং, তোমার ওই যে ডনলির স্ত্রী, সাবধানে সবাইকে টয়লেটে ঢুকিয়ে দেয়, কিন্তু এত সাবধানতার পরও জম্বিরা ওদের দেখে ফেলে এবং তেড়ে আসে এবং তারা টয়লেটের দরজা বন্ধ করে দিতে হিমশিম খেয়ে যায়। আর তখন
তখন সিয়ং আতঙ্ক করে কি ডনলিকে কল করে, মানে তার স্বামীকে, এবং তাদের অবস্থান জানায়। আর অন্যদিকে ইয়ংহো তার ব্যাটসম্যান জিনহিকে কল দেয় এবং জানতে পারে জিনহি অন্য যাত্রীদের সাথে 15 নম্বর বগিতে সেফলি রয়েছে। এবং ইয়ংহো তখন কাঁদতে কাঁদতে তাকে জানায় আমাদের বাকি সব ব্যাটসম্যান মারা গিয়েছে, খালি আমি আর তুমি জীবিত রয়েছি। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পাই ইয়ংহো মানে ওই বেসবল প্লেয়ার আমাদের ডনলি এবং সিওকো 9 নম্বর বগিতে ছিল। তো তারা সিদ্ধান্ত নেয় যেভাবে হোক তারা আগের বগিগুলোতে যাবে, মানে 13 নম্বর বগিতে পর্যন্ত যাবে লড়াই করে হলো জম্বিদের সাথে। আর তারপর 13 নম্বর বগি থেকে তারা যাবে 15 নম্বর বগিতে, যেখানে ডনলির স্ত্রী আটকে রয়েছে এবং আমাদের সিওকোর সন্তান আটকে রয়েছে। তো তারা তিনজনে করে কি হাতে কাপড় এবং টেপ জড়িয়ে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর এরপর বেসবল ব্যাট নিয়ে 10 নম্বর বগিতে ঢুকে পড়ে। তো এখানে জম্বিদের সাথে ফাইট করে ওদেরকে হারিয়ে ওরা 11 নম্বর বগিতে ঢুকে। আর এই বগিতে কিন্তু ইয়ংহোর বেসবল টিমের জম্বিরা ছিল। তো ও নিজের ব্যাটসম্যানদের উপর আঘাত করতে পারছিল না এবং তার বিবেক, তার আবেগ সবসময় তাকে বাধা দিচ্ছিল। কিন্তু ওই সময় ওদের হঠাৎ করে ভাগ্য খুলে যায়, কারণ ট্রেনটা একটা টানেলের ভেতর ঢুকে পড়ে। আর টানেলের ভেতর ঢোকার পরে সব অন্ধকার হয়ে যায় এবং ওরা খেয়াল করে যে জম্বিরা অন্ধকারে কিছুই চোখে দেখতে পায় না, মানে ওদের চোখের পাওয়ার কমে গিয়েছে। আর অন্ধকার ওরা জাস্ট কোনো একটা সাউন্ডকে ফলো করে ছোটাছুটি করে। তো এই সুযোগটাকে কাজে লাগে ওরা করে কি 12 নম্বর বগি পর্যন্ত পৌঁছে যায়, বাট সেখানেও বেশ কিছু জম্বি ছিল। আর তখন সিওকো করে কি ডনলির ফোনটা নিয়ে একটা ট্রিক করে, মানে পরের টানেলে ট্রেন ঢুকলে ওরা করে কি ফোনটা দূরে ছুঁড়ে মারে আর সেটাতে আরেকটা ফোন দিয়ে কল করে, ফলে জম্বিরা ওই সাউন্ড ফলো করে ওই দিকে যায়। আর এই সুযোগে ওরা 13 নম্বর বগিতে চলে আসে। আর তারপর টয়লেটের দরজা খুলে ওরা আপনজনদের মুখোমুখি হয়ে কিছুটা শান্তি পায়। কিন্তু একটু পরেই ট্রেন টানেল থেকে বের হলে আবারও ভেতরে আলোকিত হয়ে ওঠে এবং চট করে তারা তিনজন অন্য একটা টয়লেটে ঢুকে পড়ে। আর সিওকো তখন গুগল ম্যাপে সার্চ করে দেখতে পায় যে পরের টানেলটা ঢুকলে তারা পালানোর জন্য 2 মিনিট সময় পাবে, মানে পরের টানেলে ট্রেনটা 2 মিনিট থাকবে। তো তারা সকল প্রস্তুতি নিয়ে ফেলে। আর ট্রেন পরের টানেলে ঢুকলেই তারা সবাই টয়লেট থেকে বেরিয়ে আসে এবং জঙ্গিরা তো পুরো বগি জুড়ে জায়গা করে নিয়েছিল। তো এর জন্য তারা করে কি উপরে যে ব্যাগ রাখার বগিটা রয়েছে সেটা দিয়ে এগোতে থাকে এবং ওটা দিয়ে তারা পার হয়ে পাশের বগিতে চলে যায়। কিন্তু ওই পাগলটা নামতে গিয়ে পা পিছলে যায় আর এই কারণে জম্বিরা অ্যালার্ট হয়ে যায়। আর সিওকো তখন ওই পাগলকে উদ্ধার করতে যায়, কিন্তু তখনই টানেল থেকে ট্রেন বেরিয়ে যায় আর এর ফলে তারা পড়ে যায় জম্বিদের সামনে। তবে তারপরেও কোনো রকমে ওরা পাশের বগিতে চলে আসে, তবে দরজা পুরোপুরি বন্ধ করতে ব্যর্থ হয়। আর ওই মুহূর্তে ডনলি তার সমস্ত শক্তি দিয়ে দরজা আটকে রাখার চেষ্টা করছিল। আর এইদিকে বাকিরা 15 নম্বর বগির দরজা খোলার জন্য টাকাটাকি করছিল, কিন্তু যে ভেতরে ছিল যে ওই শালারা সবচেয়ে স্বার্থপর গুলা, ওরা কোনো সাড়া দিচ্ছিল না, উল্টো তারা বগির দরজা শর্টকো করে আটকে রেখেছিল। আর তখন ইয়ংহো করে কি তার বান্ধবী জিনহিকে ডাকতে থাকে, কিন্তু ওই বগির সবচেয়ে সেলফিশ লোকজন জিনহির মুখই চেপে রেখেছিল। আর তখন সিওকো ইয়ংহোকে নির্দেশ দেয় দরজা ভেঙে ফেল। তো ইয়ংহো তখন তার হাতে থাকা ব্যাট দিয়ে দরজা আঘাত করতে শুরু করে। আর এইদিকে ডনলি জম্বি সামলাতে সামলাতে হিমশিম খাচ্ছিল, আর তাই সিওকোকে হেল্প করতে গিয়ে যায়। তো ডনলি দরজা চেপে ধরে রাখে আর দরজার ফাঁক দিয়ে মাথা বের করা জম্বিগুলোকে সিওকো ব্যাট দিয়ে মেরে সরিয়ে দিয়েছিল। কিন্তু এই সবের চক্করে ডনলির হাতে একটা কামড় লেগে যায় এবং ডনলি বুঝতে পারে কিছুক্ষণের মধ্যেই সে মানুষ থেকে জম্বিতে রূপান্তরিত হবে, সে নিজের কন্ট্রোলার থাকতে পারবে না। তো এই জন্য সে সিওকে দায়িত্ব দিয়ে দেয় সে যেন তার স্ত্রীর খেয়াল রাখে। আর এইদিকে জম্বিরা দরজা ভেঙে ফেলে, কিন্তু ডনলি তো অলরেডি কামড় খেয়েছেই, ওর সর্বোচ্চ শক্তি দিয়ে জম্বিদের সাথে লড়াই করতে করতে শেষ পর্যন্ত একবারে ফাইট করে যায়, যে পর্যন্ত না সিওকোরা নিরাপদে অন্য বগিতে ঢোকে। আর অন্যদিকে ইয়ংহো 15 নম্বর বগির দরজা ভেঙে বাকিতে নিয়ে ঢুকে পড়ে। তবে এখানে ডনলির স্ত্রী সিয়ং তার স্বামীকে ফেলে যেতে চাইছিল না, কিন্তু বাধ্য হয়ে সিওকো তাকে টেনে ভেতরে নিয়ে যায়। মানে এগুলো খুব মর্মান্তিক দৃশ্য, আমি তো রেডিমেড রিডিং করে যাচ্ছি স্ক্রিপ্ট, কিন্তু অ্যাকচুয়াল সিনেমা ভাই চোখ দিয়ে পানি এনে দেবে। যাই হোক, সবাই ভেতরে ঢুকতে সক্ষম হয়, শুধুমাত্র ওই বৃদ্ধা যে ছিল ইঙ্গিল, সে ওই জম্বিদের হাতে ধরা পড়ে যায় এবং ভেতর থেকে তখন অন্য বোন তার বড় বোনকে দেখে যে জম্বিরা ছিঁড়ে খাচ্ছে। আর এটা দেখে সে হতবাক হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। তো ওই বগিতে ঢুকে প্রথমে সিওকো করে কি ওই সিও ইয়নসুককে ঘুষি মারে, কারণ ওর স্বার্থপরতার কারণেই দরজা বন্ধ রেখেছিল। এবং সিওকো বলে ইয়নসুক যদি এটা না করতো তাহলে ডনলি এবং ইঙ্গিল মানে ওই মহিলাটির মৃত্যু হতো না। কিন্তু ইয়নসুক তখন নিজেকে বাঁচাতে সবাইকে সিওকোর বিরুদ্ধে লেলিয়ে দেয়। সবাই বলছে এরা সবাই জম্বিদের সাথে ফাইট করে এসেছে, ওরাও হয়তো কামড় টামড় খেয়েছে, ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে, এদেরকে আমাদের সাথে রাখা যাবে না। তো ইয়নসুকের কথা শুনে সবাই করে কি সিওকোদের বিপক্ষে চলে যায় এবং এই বগিতে যারা নতুন এসেছে সবাইকে কুকুর বিড়ালের মতো 16 নম্বর বগিতে তাড়িয়ে দেয়। আর ওরা যেতে যেতে অবাক হয়ে একদল স্বার্থপর মানুষের দিকে তাকিয়ে থাকে। আর সিওকোদের সাথে জিনহো যোগ দেয়, কারণ সেই বিবেকহীন মানুষগুলোর সাথে থাকতে চায় না। তো যাই হোক, স্বার্থপর বগির সবাই প্রস্তুতি নিচ্ছিল যাতে সিওকোদের বগি থেকে কেউ আর ওদের বগিতে না ঢুকতে পারে। কিন্তু এইদিকে এই বগিতে থাকা ইঙ্গিলের ছোট বোন বঙ্গিল পুরোপুরি আপসেট হয়ে যায় তার বোনের কথা ভেবে ভেবে, এবং সে
বুঝতে পারে তার বোন মারা গিয়েছে এই বগির স্বার্থপর মানুষগুলোর জন্য, আর এই জন্য সে দরজার কাছে গিয়ে 14 নম্বর বগিটার দরজা খুলে দেয়। আর তখন সমস্ত জম্বিরা ভেতরে ঢুকে পড়ে এবং সবার উপর ঝাঁপিয়ে পড়ে। মানে বুঝতেই পারছো, টিট ফর ট্যাট হয়ে গেল। তো এইভাবে দীর্ঘ সময় কেটে যায়, আর মেয়েকে আপসেট হয়ে বসে থাকতে দেখে সিওকো তখন সোয়ানকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আর সোয়ান তখন বলে, বাবা আমি তো ভেবেছিলাম আমাদের আর দেখাই হবে না, তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম তিনি যদি আবার তোমাকে আমার কাছে ফিরিয়ে দেন তাহলে আমি স্কুলে যে গানটা পুরো গাইতে পাইনি সেই গানটা আমি পুরোটা গাইবো এবং তোমাকে শোনাবো। এবং এরপর সোয়ান তার বাবাকে বলে, তুমি কথা দাও তুমি আমাকে ছেড়ে যাবে না। তো সিওকো তার মেয়েকে প্রমিস করে, আমি তোমাকে ছেড়ে যাব না। আর তারপর সিওকো বারবার ফোনে তার স্ত্রীকে কানেক্ট করার চেষ্টা করছিল, কিন্তু ফোনের রিং বাজলেও কেউ রিসিভ করছিল না। তার মানে হতে পারে তার স্ত্রীও নাই আর কি। আর একটু পরে সিওকোর কাছে অ্যানালিস্ট কিমের ফোন আসে, আর কিম জানায় ওই বায়োটেক ফার্ম থেকেই ভাইরাসটি ছড়িয়েছে। যারা মনে করো একটা কি বলবো, ধরো একটা মাছের উপর জেনেটিক চেঞ্জ করতে গিয়ে এই ভাইরাস বানিয়ে ফেলেছে। তো সিওকোর এটা শুনে খুব অনুশোচনা হয়, কারণ ওরা এই কোম্পানিতে ফান্ডিং করেছিল, টাকা দিয়েছিল। তবে কিম তখন এটাও জানায়, মানে ওই অ্যানালিস্ট, যে আপাতত বুসান ডিফেন্স ফোর্স প্রাথমিক ধাক্কাটা সামলে উঠতে পেরেছে, তাই সিওকো যদি বুসান পর্যন্ত পৌঁছাতে পারে সে বেঁচে যাবে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে ট্রেনটা থেমে যায় এবং ক্যাপ্টেন তখন ইন্টারকমে অ্যানাউন্স করে সামনের রাস্তায় ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এই ট্রেন নিয়ে সামনে গোনা সম্ভব নয়। এবং ক্যাপ্টেন এই ট্রেন থেকে নেমে পাশের অন্য একটা ট্রেনে উঠবে, যে ট্রেনটা বুসান রোডে রয়েছে, বুসানের দিকে রয়েছে। তো যদি কেউ বেঁচে থাকে এই ট্রেনের তারা এবং বুসান যেতে চায় তারা যেন ওই ট্রেনে চলে আসে। তো এই ট্রেনে বেঁচে থাকা সিওকোর গ্রুপের পাশাপাশি কিন্তু ওই বদমাশ ইনোসুক এবং একজন ট্রেনের স্টাফও ছিল, কারণ ওই সিও আর স্টাফ টয়লেটের মধ্যে লুকিয়ে বেঁচে গিয়েছে। তো এখান থেকে বের হওয়ার জন্য ওই সিও করে কি প্রথমে ট্রেনের স্টাফকে ঢাল বানায়, মানে জম্বিদের মধ্যে ফেলে দেয় এবং ওই সুযোগে পালিয়ে বেরিয়ে আসে। আর এইদিকে সিওকোর গ্রুপ বের হয়ে ট্রেন খুঁজতে থাকে, আর ক্যাপ্টেনও তখন ট্রেন নিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসে। কিন্তু এই সময় অন্যদিক থেকে আগুনের একটা জ্বলন্ত ট্রেন এসে পুরোপুরি ক্র্যাশ করে দেয় মনে করো স্টেশন। আর এর ফলে যেটা হয়, সিওকোর মেয়ে সোয়ান, ডনলির স্ত্রী এবং ওই পাগল দুটো ট্রেনের মাঝখানে আটকা পড়ে। তবে ভাগ্য খুব ভালো ছিল যে কনে চাপা পড়া থেকে তারা বেঁচে যায়। আর অন্যদিকে ইয়ংহো আর জিনহি ওরা আরেক জায়গায় রয়েছে এবং ওরা বাঁচতে করে কি একটা ট্রেনে উঠে পড়ে, ওই ট্রেনের বগিতে বিপরীত পাশে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজাটা অনেক শক্তভাবে আটকা ছিল। তো ইয়ংহো তখন দরজাটা ভাঙার চেষ্টা করছিল, বাট তখনই সেখানে ইনোসুক চলে আসে, মানে ওই বদমাশ। সে প্রথমেই নিজেকে বাঁচানোর জন্য তার পেছনে ছুটে আসা জম্বিদের দিকে ওই মেয়েটাকে ধাক্কা মারে। আর জিনহিকে বিপদে দেখে ওকে বাঁচাতে ইনহো এগিয়ে যায়, কিন্তু ততক্ষণে জিনহি নিজে ইনফেক্টেড হয়ে গিয়েছে। আর এই ইয়ংহো কিন্তু জিনহিকে অনেক ভালোবাসতো, আর এই জন্য সে করে কি নিজেকে জিনহির কাছে সঁপে দেয় এবং ও জম্বি হয়ে যায়। আর এইদিকে ওই সিও ইনোসুকে ততক্ষণে বগি থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করে। আর চলন্ত ট্রেনের ক্যাপ্টেন যখন ওকে দেখতে পায় ওকে বাঁচানোর জন্য বেরিয়ে আসে, কিন্তু ওই বদমাশটা এবার করে কি ক্যাপ্টেনকে জম্বিদের মুখে ঠেলে দিয়ে সেফলি ট্রেনে উঠে বসে। চিন্তা করো ভাই। আর এইদিকে সিও অন্যদের নিয়ে ট্রেনের নিচ থেকে বের হওয়ার চেষ্টা করছিল এবং একটা ফাঁক পেয়ে সে বেরিয়ে আসে এবং বাকিদেরও বের করার চেষ্টা করে, কিন্তু কয়েকটা জম্বি তখন দরজা ভেঙে বেরিয়ে আসে। আর তাই তাদেরকে আটকাতে ওই পাগলটা এগিয়ে যায় এবং বলে, তোমরা সবাই চলে যাও, আমার জীবনে কোনো দাম নাই, আমি ওদেরকে আটকাচ্ছি। মানে পাগলটাও লাস্টে কিন্তু অনেক বড় একটা ভূমিকা রেখেছে, নিজের জীবন স্যাক্রিফাইস করে বাকি সবাইকে বাঁচিয়ে দিয়েছে। তো যাই হোক, এরপর সিওকো কোনো রকমের সোয়ান এবং ডনলির স্ত্রীকে নিয়ে চলন্ত ট্রেনের পেছনে দৌড়াতে থাকে এবং ওদেরকে ধাওয়া করছে শয়ে শয়ে জম্বি। আর একটা পর্যায়ে কোনো রকমে তারা ট্রেনের পেছনে চড়তে পারে, কিন্তু জম্বিরাও ট্রেনের পেছন ধরেছিল আর সবগুলো জম্বি একে অপরের সাথে কানেক্টেড ছিল। তো এই কারণে ট্রেনের স্পিড কমে যাচ্ছিল। তো এই জন্য সিওকো করে কি লাথি দিয়ে জম্বিদের হাত সরানোর চেষ্টা করতে থাকে এবং ফাইনালি সে জম্বিদের ট্রেন থেকে ছাড়াতেও পারে এবং হাফ ছেড়ে বাঁচে। কিন্তু এই স্বস্তি বেশিক্ষণ টেকে না, কারণ যখন সে ইঞ্জিন রুমে যায়, ড্রাইভার সিটে যায়, দরজা খোলে, দেখে যে ড্রাইভার সিটে ওই সিও ইনোসুক বসে রয়েছে এবং সে অলরেডি জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। মানে এই হালার পাহালা এত বাঁচার চেষ্টা করেছে তারপরেও সফল হয়নি। অ্যাকচুয়ালি হয়েছে কি, পালানোর একটা পর্যায়ে সে নিজেও কামড় খেয়েছিল। তবে এই জম্বি হওয়ার পরেও সারা ভালো হয় নাই, সিরিয়াসলি। ও তখন করে কি ওদের উপর আক্রমণ করে। তো সিওকো যথাসম্ভব ওদের সাথে ফাইট করে এবং ওকে ট্রেন থেকে ফেলে দেয়, কিন্তু তার আগে একটা অঘটন ঘটে যায়। ওই শালা সিও মরার আগেও করে কি, সিওকোর হাতে একটা কামড় বসিয়ে যায়। তো সিওকো তখন বুঝতে পারে তার হাতে আর অল্প কিছু মুহূর্ত রয়েছে, আর সে সোয়ান এবং সিওনকে ড্রাইভার সিটে বসিয়ে দেয় এবং ওদেরকে শিখিয়ে দেয় কিভাবে ট্রেনের ব্রেক চাপতে হয়। আর এখানে ছোট্ট সোয়ানও বুঝতে পেরেছিল সে তার বাবাকে হারাতে চলেছে, আর তাই সে কাঁদতে শুরু করে। আর সিওকো তখন তার মেয়েকে বোঝায়, তুমি সবটা সময় সিওং মানে ডনলির স্ত্রীর সাথে থাকবে, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার মাকে খুঁজে পাচ্ছ। তুমি কিন্তু সিওং এর কাছ থেকে দূরে যেও না। আর এদিকে সিওকো দ্রুত জম্বিতে পরিণত হচ্ছিল, আর এই দৃশ্যগুলো ছিল খুবই মর্মান্তিক ভাই। এবং এই পর্যায়ে এসে ভাই চোখের পানি রাখা ভাই, এটা আটকে রাখা খুবই কষ্ট। আমি তো এক্সপ্লেন করতে গিয়ে আমি মনে করো গলা ভার হয়ে এসেছে। তো যাই হোক, সিওকো তখন ইঞ্জিন রুম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে, আর বাইরে এসে সে তার মেয়ের সাথে কাটানোর সুন্দর মুহূর্তগুলো নিয়ে ভাবতে থাকে। আর এরপর তার মেয়েকে বাঁচানোর জন্য সে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে
দেখায়। তো অনেকক্ষণ ট্রেন চলার পর ওরা ফাইনালি বুসানের কাছাকাছি এসে পৌঁছায়, কিন্তু সিয়ং দেখতে পায় সামনে টানেল ধ্বংস এবং আটকানো হয়েছে, তো আগানোর আর উপায় নেই। তো ও করে কি ট্রেনটা ব্রেক করে থামিয়ে দেয় আর তারপর সোয়ানকে নিয়ে নেমে পড়ে। তো সে এমনিতেই প্রেগনেন্ট, তার উপরে এত ধকল গিয়েছে, তো এই জন্য তার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। তো তখন ছোট্ট সোয়াং করে কি তাকে সাপোর্ট দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল এবং পথে তারা অসংখ্য লাশ পড়ে থাকতে দেখে। তবে এই সব লাশ দেখে তাদের ভিতরে কোনো শোক আসে না, কারণ তারা সবাই তাদের প্রিয় মানুষদেরকে হারিয়ে এসেছে। তো হাঁটতে হাঁটতে তারা একটা টানেলের মধ্যে ঢোকে, কিন্তু টানেলের ওই পাশেই বুসানের সেনাবাহিনীর ডিফেন্স ফোর্স স্নাইপার রাইফেল নিয়ে বসেছিল এবং তাদের উপর থেকে নির্দেশ ছিল ইনফেক্টেড কাউকে দেখলেই সাথে সাথে গুলি চালানোর। তো তারা দূরবীনে যখন ওদেরকে দেখে স্নাইপারে পয়েন্ট করে সিয়াং এবং সোয়ানের উপর, তো ওদের দেখে ওরা বুঝতে পারছিল না ওরা ইনফেক্টেড নাকি সার্ভাইভার্স, মানে যারা বাঁচতে পেরেছে। তো তখন সেনা দুজন করে কি কমান্ডার অফিসারকে, ওপরের কমান্ডিং অফিসারকে জিজ্ঞাসা করে তাদের সন্দেহের কথা যে কি করবো। তো অফিসার বলে কোনো রিস্ক না, গুলি করো। তো স্নাইপার যখন গুলি চালাবে ঠিক সেই মুহূর্তেই তাদের কানে একটা গান ভেসে আসে, আর এই গানটা গাইছিল হচ্ছে সোয়ান, আই মিন সিওকের মেয়ে। অ্যাকচুয়ালি সোয়ান ঈশ্বরের কাছে প্রমিস করেছিল সে যদি তার বাবাকে ফিরে পায় এই গানটা একবার গাইবে, পুরো গাইবে। তো বাবা তো নেই, কিন্তু তারপর সে বাবার গানটা গাইছিল, আর এই গানটাই তাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেয় এবং সেনারা বুঝতে পারে এরা সাধারণ সিভিলিয়ান, কোনো ইনফেক্টেড না, এবং দৌড়ে গিয়ে ওদের দুজনকে উদ্ধার করে। আর এরই মাঝে ট্রেন টু বুসানের কাহিনী শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিনেমাতে আমরা যেটা দেখলাম অনেক স্যাক্রিফাইস দেখেছি, অনেক নিষ্ঠুর অবস্থা দেখেছি, এবং নিজেদের বাঁচাতে আমরা দেখেছি যে মানুষ বিবেকবোধ, নৈতিকতা হারিয়ে ফেলেছে, সততা হারিয়ে ফেলে, আবার কিছু কিছু মানুষ ত্যাগও করেছে। তো জম্বি জিনিসটা হয়তো রিয়েল লাইফে আসবে না, কিন্তু কোভিড বা করোনা এসে কিন্তু মোটামুটি ভালোই বুঝে গিয়েছে কি আপন কে পর। কোভিডের সময় কিন্তু আমরা দেখেছি সন্তান মায়ের কাছে যায়নি, মা সন্তানকে ফেলে দিয়েছে, এরকম হয়েছে। তারপর স্বামী স্ত্রীর কাছে নাই, স্ত্রী স্বামীর কাছে নাই। অথচ আমাদের বাড়িতে যখন আম্মুর কোভিড হয়েছিল, কোভিড আক্রান্ত হয়েছিল, আমরা আশেপাশের কাউকে বুঝতেই দিইনি। মানে কোভিড আক্রান্ত জানলেই তোমার তখন কি হতো, বিশাল ব্যাপার সেবার। আমার কাজিনের কোভিড হয়েছে ভাই, পুরো টিউনোমিয়নে এসে পুলিশ এসে একাইতে অবস্থা একবারে পুরো বাড়ি সিলগালা করে দিল। তো ওইটা দেখে আমরা চিন্তা করলাম কি জানাবোই না কাউকে আম্মুর যখন কোভিড হয়। আমরা টেস্ট করিনি, কিন্তু সিমটমসে বুঝতে পেরেছি আম্মুর কোভিড হয়েছে। তো ওইখানে যে ওষুধগুলো ছিল, যেগুলো নর্মালি ওষুধগুলো, আমি বাইরে গিয়ে নিয়ে আসি এবং আমরা করি কি ওই জম্বি সিনেমার মতোই একবারে 7-10 দিনের খাবার টাবার সবকিছু এনে আটকে দিই। আমার বোনটাও তখন অনেক ছোট, আম্মু তো রান্না করতে পারে না। তো আমরা দুই ভাই বোন, তখন তো আর ওয়াইফ বিয়ে করিনি, 2019 সালের কথা, তখন আমি প্রতিষ্ঠিত না। তো আমরা করেছিলাম কি পুরো বাড়িটা সিলগালা করলে কারো কিছু বুঝতে দিনে বাড়ি থেকে বের হতাম না। আম্মুর কাছ থেকে রাকিবের হলো, মানে আমার ছোট ভাইয়ের, আমার হওয়া ভাব হলো, বোনের তো হয়ে গেল, কিন্তু আমরা সবাই একসাথে ফাইট করে সবাই সুস্থ হলাম আত্মবিশ্বাসের জন্য। বাইরে কেউ বুঝতে পারে না যে আমাদের কোভিড হয়েছিল, সিরিয়াসলি। কিন্তু আমার আত্মীয় স্বজনের মধ্যেই কিছু এরকম হয়েছিল যে মাকেও তারা দেখতে জানে হসপিটালে দিয়ে এসে, তখন তাকে আমরা বলেছিলাম, আমি পরিচয় দিচ্ছি না, আমাদের অনেক ক্লোজ আত্মীয়, বলেছিলাম যে আপনি আমাদের বাড়িতে চলে আসেন, নো প্রবলেম। মানে ওই কোভিডে আমরা যখন সুস্থ হয়ে যাই তখন আমাদের ভিতরে একটা সাহস চলে এসেছিল যে এটা অন্তত আমাদেরকে মারতে পারবে না। আরেকটা কথা হচ্ছে, আমি আমার লাইফের যে গল্পগুলো বলি একটু অতিরঞ্জিত বলি না, একটু বাড়তি বলি না, যেটা হয়েছে এক্সাক্ট সেটা আমি বললাম, অপরন্ত কম বলি বেশি বলি না। আসলেই মানে ওই কোভিডের সময় আমাদের ফ্যামিলি সর্বোচ্চ পরীক্ষা আমরা দিয়েছি এবং এখনো আমরা একসাথে, আমার মা, আমি, আমার ওয়াইফ, আমার সন্তান, আমরা সবাই একসাথেই থাকি, ওই আগের মতোই একইভাবে থাকি, পাগলের মতোই থাকি। আমি এখনো ছোট বলাবান, কারণ যে পর্যন্ত আমার মা বেঁচে আছে এই পর্যন্ত আমি বাচ্চা। আমি কিন্তু এখনো 35 বছর বয়সে ভারপ্রান্তিক হইতে পারি নাই, পারবো না যে পর্যন্ত আমার মা আছে। এখন আমি ওই ছোট্ট আলামিনে আছি আমার মায়ের কাছে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর ট্রেন টু বুসান কাল পরশু চলে আসবে, রেডি থেকো।